ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা গতকালের মতো কথা বলবো ইরান ইসরায়েল সংঘাতের যে বিশ্বযুদ্ধের সংখ্যার কথা বলা হচ্ছে সে বিষয়ে কথা বলবো, এবং আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য ভূ রাজনৈতিক ও রণকৌশল বিশেষজ্ঞ এবং জনতার দলের চেয়ারম্যান, যিনি আজকে তাদের দলের পক্ষে নিবন্ধন জমা দিয়েছেন, তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। যদিও আজকে আমরা ভূ রাজনীতি নিয়ে কথা বলবো, তার রণকৌশল কিভাবে তিনি বুঝাবেন যে আজকে ট্রাম্প, ইরান এবং ইসরায়েল তাদের যে পর্যবেক্ষণ সেটি জানাবে। আমরা একই সাথে আজকে অতিথি হিসেবে পেয়েছি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডিকাবের ও দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার যারা মাসুদ করিমকে আমরা পেয়েছি। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা গতকালকেও শুনেছেন আমাদের আয়োজনে, এবং একই সাথে সারা দিনব্যাপী আপনারাও পর্যবেক্ষণ করছেন যে আন্তর্জাতিক যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ইসরায়েলকে যে বোমা হামলা করবার ক্ষেত্রে দেখেছি, তারা অভিযোগ করেছে যে ইরানে তাদের মধ্যে যে পারমাণবিক যে অস্ত্রের কথা বলা হচ্ছে, পারমাণবিক যে গবেষণার কথা বলা হচ্ছে, সেই অভিযোগে তারা হামলা করেছিল, এবং তার পাল্টা হিসাবে তেহরানও কিন্তু ইসরায়েলে হামলা করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন বার্তায়, তার সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন তিনি 2 সপ্তাহ দেখবেন এই পরিস্থিতি, তারপর তিনি আসলে বিষয়টা নিয়ে তার অবস্থানটা ব্যাখ্যা করবেন। এবং তিনি প্রথমে বলেছিল যে ইসরায়েলের এই হামলায় তার সমর্থন ছিল, পরবর্তীতে কিন্তু সেরকম স্পষ্ট করেনি। তারপরে কিন্তু বিশ্ববাসী বুঝতে পারছিল যে আসলে এই হামলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাকআপ ছিল কিনা সেটি বুঝতে পারছিল। কিন্তু 2 সপ্তাহ পার হবার আগেই আমরা দেখলাম গতকালকে যে ইরানের 3টি যে পারমাণবিক যেখানে রাখবার সন্দেহ করছে সেখানে তারা হামলা চালিয়েছে, এবং সে হামলায় ট্রাম্প দাবি করছে তারা তাদের সে ধ্বংসের সবচাইতে যে গুরুত্বপূর্ণ পারমাণবিক যে সরঞ্জাম সেগুলো ধ্বংস করতে পেরেছে। এখন ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াটাকে, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, ভূ রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলেন, সেনাবাহিনীতে চাকরি করেছেন, সব মিলে আপনার বিশ্লেষণ কি? জি, আপনাকে ধন্যবাদ এটিএন বাংলা এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। যে বিষয়টি ঘটল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ানোর পরে এই পরিস্থিতিটা খুবই ভয়ানক আকার ধারণ করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল চাচ্ছিল, নেতানিয়াহু চাচ্ছিলেন যে ইউএসএকে এই যুদ্ধে সম্পৃক্ত করা। তাই এর আগের স্পেলে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টা আঘাত, মিসাইল সহ বিভিন্ন যে আক্রমণগুলি হলো, তখন কিন্তু 4টা লক্ষ্য ছিল নেতানিয়াহুর, যার উপরে ভিত্তি করে সে এই অপারেশনগুলি লঞ্চ করছিল। খেয়াল করে দেখেন যে আপনার ইসরায়েল সৃষ্টির পর থেকে সম্ভবত নেতানিয়াহু হচ্ছে একমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী যার মতো দানব, পিশাচ বা মানবিক যে হিউম্যান রাইটস ভঙ্গকারীর মতো এরকম দ্বিতীয় কোনো নেতা কিন্তু এখনও ইসরায়েলে আমরা পাইনি। সেই অনেক আগে সাবরা সাতিলের কথা যদি মনে, এরিয়াল শ্যারনের পরে কিন্তু সে ভয়ানক দানব আকারে আসছে। সো এখানে তার 4টা লক্ষ্য। সে কিন্তু জনপ্রিয় ছিল মোটামুটি, কিন্তু সে তার ইন্স্যুরেন্সের জন্য, তার এইবার ক্ষমতা নিশ্চিত করার জন্য সেই পদক্ষেপটা নিল। মূলত এর আগে অক্টোবরে 2023-এর অক্টোবরে যে সে আক্রমণটা করলো, তার 4টা লক্ষ্য ছিল। তার মধ্যে প্রথম ছিল যেসব জিম্মি ছিল, ইসরায়েলি যেসব জিম্মি গাজাতে ছিল, আটকা ছিল, হামাস যাদেরকে আটক করেছিল তাদের উদ্ধার করা। দ্বিতীয়ত হলো যে আপনার ইরানের পারমাণবিক সাইট এগুলাতে আক্রমণ করা। তৃতীয়ত হলো যে যেসব শক্তি ইরানের পক্ষে প্রক্সি ওয়ার করছিল, যেমন লেবাননে হিজবুল্লাহ বা ইয়েমেনে হুতি, এদেরকে ধ্বংস করা। এবং সর্বশেষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ইউএসএকে সম্পৃক্ত করা। তো ইউএসএর সম্পৃক্তির মাধ্যমে তার 4টা ইচ্ছাই কিন্তু পূরণ হলো। সো সেই অর্থে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অংশগ্রহণ করা, আমি মনে করছি যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাকটিক্যাল বা অপারেশনাল গেইন বা তারা জয়লাভ করেছে, বাট অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক্যালি ডিফিটেড। কেন গত 4000 বছরের ইতিহাসে এমন কোনো শক্তি নাই যে ইরানে গিয়ে জয়লাভ করতে পেরেছে। আপনি সেই আলেকজান্ডার দ্য গ্রেট, 1300 খ্রিস্টপূর্ব 1313 সালের 1313 কথা বলছি, তার কিছুদিন পরে ইরান তাকে হটিয়ে দিয়েছে। এরপরে আপনার তৈমুল্লন, সে আসছিল, টিকতে পারেনি। এরপরে অটোমান তুর্করা আসছে, গ্রিকরা আসছে,
ব্রিটিশরা আসছে, রাশিয়া আসছে, কেউই কিন্তু টিকতে পারেনি। তার কারণ হচ্ছে ইরানের যে আপনার ভূপ্রকৃতি, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রতিরক্ষা দেওয়ার মতো একটা অবস্থান। যেমন এটার কিন্তু হামলাটা তো হচ্ছে আকাশ থেকে, উপর থেকে, তো ভূপ্রকৃতি যদি সেরকম হয় তাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে এটাই যে দেখুন স্থলযুদ্ধ আপনার তো হচ্ছে এই যুদ্ধের আগে ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন, রাইট? এটার মূল বিবেচনা হচ্ছে যে কোনো অবস্থাতে, যেমন 2000 সালের কথা যদি মনে পড়ে, ইরাক ওয়ার 2, যেটা লেফট হুক ছিল শোয়ার্জকর্পের নেতৃত্বে, তো এই যুদ্ধটাতে তখন কিন্তু বুশ প্রায় অ্যাডামেন্ট ছিল ইরান আক্রমণ করার ব্যাপারে। সেই সময় কলিন পাওয়েল ছিল আপনার সেক্রেটারি অফ স্টেটস। উনি একটা জিনিস বুঝালেন যে ইউ মে হ্যাভ লিমিটেড সাকসেস ইন এয়ার ব্যাটল, বাট ইউ ক্যানট হ্যাভ আলটিমেট ভিক্টরি আনলেস দ্য বুট অন গ্রাউন্ড। যতক্ষণ পর্যন্ত স্থল অভিযান না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিনে ইরানে জিততে পারবেন না। এবং এইরকম একটা সন্ধিক্ষণ থেকে কিন্তু বুশ প্রশাসন, মানে ফিরে আসছিল। কিন্তু এইবার অবাক কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি ইউএসএ কোনোভাবে জয়লাভ করে না, এইটা তো কোনো যুদ্ধ না, এটা কিন্তু প্রিএমশন, এটা আকাশ যুদ্ধ, কোনো যুদ্ধই না এখন। যতক্ষণ পর্যন্ত আপনার স্থল ল্যান্ড অফেন্সিভ না করা হবে, ভূমিতে অপারেশন করা না হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা না, উপর থেকে যদি সব ধ্বংস করে দেওয়া হয় একের পর এক, ধ্বংস কি ধ্বংস করতে পেরেছেন? আমি যদি বলি এখন ইরানের পারমাণবিক কর্মসূচি কনফার্ম করে দিল ইউএসএ, কিভাবে? ইরানকে আর থামাতে পারবেন না। হু নোজ? আমরা জানি যে 3টা তাদের আছে, রাইট? 3টা তাদের স্থাপনা আক্রমণ করেছে, নাতানজ, ইস্পাহান এবং ফর্দো, রাইট? ফর্দোতে যে তাদের যে পারমাণবিক ইয়েগুলি আছে, এগুলি কিন্তু ওপেন সোর্সে আসছে যে এটা 70 থেকে 80 মিটার মাটির গভীরে, রাইট? এবং এটার জন্য অস্ত্র কিন্তু আমেরিকা মানে ইসরায়েলের ছিল না এটাকে ধ্বংস করার জন্য। এটা হচ্ছে আপনার যে বাংকার বাস্টার টাইপের একটা, এবং এটার একমাত্র এয়ারক্রাফট যেটা আছে ইউএস এর B2 দেখেন আপনার অ্যাট ওয়ান গো কিন্তু 11,000 কিলোমিটার ফ্লাই করতে পারে রিফুয়েলিং বাদে। সো মিসৌরি থেকে এটা গুয়ামে আসছে, রাইট? গুয়াম থেকে সেটা আক্রমণ করেছে। এখন এই যে মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে আছে, ওয়াচডগ যে আছে, তারা তো কোনো তেজস্ক্রিয়তা পাইল না। তাহলে আলটিমেটলি কি, যদি দাবি করা হয়ে থাকে ইরানের পারমাণবিক অস্ত্র আছে বা এর প্রিপারেশন আছে, তার তেজস্ক্রিয়তা কোথায়? তার মানে এটা মিথ্যা প্রমাণিত হলো। মানে তেজস্ক্রিয় পাওয়া যায়নি, এটা কি নিশ্চিত হয়েছে নাকি ধারণা করছে? নিশ্চিত, এটা ইরানও বলেছে। তেজস্ক্রিয় হলে তো এটার প্রভাব তো ইউ ক্যানট, এটা এত বেশি ফিউশন হয়, এত বেশি মানে হিট এবং এনার্জি ইয়ে করে যে সাথে সাথে পরিবেশ থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে সবকিছু আপনার ইয়ে হয়। সেটা তো এরকম হতে পারে কিনা যে ইরানের আসলে সেখানে আছে, কিন্তু আসলে যে আক্রমণটা ঘটেছে সে আক্রমণ দিয়ে আসলে সেই পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি, লক্ষ্যবস্তু পৌঁছাতে পারেনি। না, এটার বিষয়ে 2টা অপশন আছে। এটা মানে থিওরি অফ কনস্পিরেসিতে আমরা বলতে পারি যে একটা ব্যাপার হতে পারে ইরানের সাথে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে ইউএসএর, যে ঠিক আছে আমরা এখন, কারণ ইউএসএর জন্য এই যুদ্ধে যোগদান করার কোনো বিকল্প ছিল না। কেন? বিকজ আইপ্যাক নামে একটা লবিস্ট গ্রুপ আছে যেটা ইউএসএর ইলেকশনকে নিয়ন্ত্রণ করে। এটা এতই শক্তিশালী, আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, আইপ্যাক, রাইট? এটা বিলিয়ন বিলিয়ন ডলার ইউএস ইলেকশনে খরচ করে। এবং এটা এখন এই পর্যায়ে চলে গেছে যে ক্যাপিটাল হিলে ইউএস সকল সেনেটর এবং সকল হাউস অফ প্রেসিডেন্টসকে ফিজিক্যালি হাজির থেকে বলতে হবে যে আমি ইসরায়েলের স্বার্থের পক্ষে কাজ করব, তবে তার পুরো খরচটা দিবে। এই জায়গাটায় এমনভাবে আমেরিকানরা আবদ্ধ। আইপ্যাক কাদের দ্বারা নিয়ন্ত্রিত? আইপ্যাক জিউস লবি। এটা 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখন পর্যন্ত প্রত্যেকে, আপনি যেমন বাংলাদেশের এমপি গিয়ে তাকে বাইবেলে হাত রেখে শপথ করতে হবে আমি কোনো সময় ইউএসএর মানে ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে দাঁড়াবো না, আপনার যত নির্বাচনী খরচ আছে সব কিছু তারা বহন করবে। সো দ্যাট ইজ আইপ্যাক। আইপ্যাক এত শক্তিশালী, এবং আমেরিকা ইউএসএ কোনো দিনে আইপ্যাকের স্বার্থের বিরুদ্ধে যেতে পারবে না। যদি যায় তাহলে ওই গভর্নমেন্ট ফল করবে, টিকতে পারবে না। এরকম প্রভাবশালী একটা অবস্থানে আইপ্যাক আছে, রাইট? এখন যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে এই যুদ্ধ তো খুব ভয়ানক একটা পরিণতি আছে, কিন্তু এটা কিন্তু শুধু সামরিক যুদ্ধ নয়, এটা বাণিজ্যিক যুদ্ধ আছে। বাণিজ্যিক যে যুদ্ধটা, এটা কিন্তু সামরিক যুদ্ধের কোনো মাত্রা নেই। এটা যে এত বহুমাত্রিক, এত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, যেটা আপনি যে স্ট্রেট অফ হরমুজ, যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যেটা অলরেডি ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে, এখন সর্বোচ্চ নিরাপত্তা যে কাউন্সিল আছে ইরানের, এইটার অনুমোদনের অপেক্ষা আছে। এইটা যদি হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার ইফেক্ট হবে, মারাত্মক ইফেক্ট হবে, যেটা সামর্থ্য ইউএসএ সহ কোনো দেশেরই নাই। সো এইরকম একটা পর্যায়ে যেতে পারে। এখন দেখি যে আপনার যেহেতু যে এই 3টা জায়গায় যে আক্রমণ করেছে, রাইট,
এর ফলে কি হলো, এখন ইরান কিন্তু গতকালকে ঘোষণা করেছে যে আমাদের আর এই জায়গা থেকে ফিরে আসার কোনো স্কোপ নাই, তারা এখন নিউক্লিয়ার প্রজেক্টে যাবেই। তার লাভটা কি হলো? আপনি কি তাকে নিবৃত করতে পারলেন পারমাণবিক অস্ত্র তৈরি থেকে? এবং তারা কিন্তু, আমরা কিন্তু বিভিন্ন ওপেন সোর্সে বা আমরা যারা একটু খেয়াল রাখি, তাদের এটাকে বলা হচ্ছিল, বিবিসি থেকে বলছে যে এটা ব্রেকআউট লেভেল, মানে জাস্ট তারা তৈরি করার দ্বার প্রান্তে। তাদের শান্তিপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করার জন্য যাতে তার থেকে মানে 60% প্রিপারেশন তাদের বেশি। তাতে ধারণা করা হচ্ছে, বলা হচ্ছে যে অলমোস্ট তারা 9টা অ্যাটমিক মানে মানে বোমা বানাতে পারে। আচ্ছা, নেভারদিলেস ইরানের কিন্তু বায়োলজিক্যাল ওয়েপন আছে, এটা আরেকটা ভয়ানক বিষয়। এখন ইরানকে কিন্তু মোটামুটি যুদ্ধে অনিবার্য করা হলো, একদম মোটামুটি কনফার্ম। আপনি ধরে রাখেন যে ইরানের আর কোনো বিকল্প নাই ফিরে যাওয়ার। কিন্তু কথা হচ্ছে যে যদি এখন ইরানের হাতে অপশনটা কি? ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যের সকল আমেরিকান, সকল ইউএস নাগরিক এবং স্থাপনা এখন তাদের জন্য বৈধ টার্গেট। মধ্যপ্রাচ্যে 12টা দেশে 19টা কিন্তু আছে, বেইজ আছে, আমেরিকান বেইজ আছে, এবং এটা উইদিন কোয়াইট রেঞ্জ অফ ইরানের যে মিসাইল ক্ষমতা আছে। আর একটা জায়গায় ইরান এবার হচকিত করেছে ইসরায়েলকে, মানে তাদের যে ধারণা যে তাদের আকাশ প্রতিরক্ষা, সেটা কিন্তু ভেদ করে গেছে। সো দ্বিপাক্ষিকভাবে হ্যাঁ, ইরানের টেকনোলজিক্যাল বিষয়টা ইনফেরিয়র। এবং দেখুন এই বিষয়টা এখন কার মধ্যে জড়িত? ইসরায়েল যে যুদ্ধ করছে, মানে সেই 1948 থেকে শুরু করে 73 পর্যন্ত আরব ইসরায়েল হয়েছে কিন্তু সুন্নি ভার্সেস ইসরায়েল, রাইট, জিউস। হ্যাঁ, এটা 79-তে খোমেনি আসার পরে এটা কিন্তু গেল শিয়াদের হাতে। শিয়া বিশ্ব কিন্তু নিয়ন্ত্রণ করছে ইরান। ইরান হচ্ছে গিয়ে বেইজ, এবং তার যে প্রক্সি ওয়ার করছে ওখানে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, এখানে ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, ইভেন বাশার আল আসাদ যে সেও কিন্তু মানে শিয়া সম্প্রদায়ের ইয়ে ছিল। সো ইরাকে, সিরিয়ায়, লেবাননে, ইয়েমেনে এই সব হচ্ছে গিয়ে ইরান নিয়ন্ত্রিত। সো এখন এটা ইসরায়েল যেটা করলো, মানে যেটা আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার যেটা করলেন, আস্তে আস্তে ডালপালাগুলো কাটলো। প্রথমে একদম হিজবুল্লাহকে ধ্বংস করে দিল, হুতিদেরকে, এদের কোনো আসলে আর কোনো ক্ষমতা নেই যুদ্ধ করার মতো। সো তারপরে ইরানকে ধরলো। তো এখন কথা হলো যে আলটিমেটলি এখন যদি নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে কিন্তু নিশ্চিত থাকেন মানে নেতানিয়াহু জিততে পারবে না। আচ্ছা, মানে জনসমর্থনের দিক থেকে ওই যুদ্ধকে সে দেশের জনগণ গ্রহণ করছে না, অবশ্যই তাকে মানে প্রত্যাখ্যান করবে। আজকে আপনি স্বাভাবিকভাবে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার বাইরে বের হতে পারবে না, তাকে লোকজন পিটিয়ে মেরে ফেলবে। সো তাদেরও তো একটা মানে নিরাপত্তার কথা আছে, কিন্তু এটা কেউই এখন চিন্তা করছে না। এর মধ্যে ইউএসএ যখন ঢুকে গেছে, এখন আমরা আশঙ্কিত যদি কোনোভাবে ইরান যদি আমেরিকান কোনো বেইজে আক্রমণ করে, তাহলে কিন্তু এটা সর্বাত্মক যুদ্ধের দিকে টার্ন নেবে। জি, নিশ্চয়ই মিস্টার শামীম কামাল, আমি আসবো। মাসুদ করিম লক্ষ্য রাখছেন, লিখছেন এবং কথাও বলছেন, যেটি আমরা ব্রিগেডিয়ার শামীম কামাল বললেন, সেটি হচ্ছে আসলে ইরান যদি এখন আমেরিকার যে ঘাঁটিগুলি রয়েছে এবং আশেপাশে অনেকগুলি ঘাঁটি রয়েছে, যেমন নৌবাহিনীর 5ম বহরের প্রধান কার্যালয় হচ্ছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। এখন ইরান কিন্তু বলছে তাদের লক্ষ্যবস্তুতে কিন্তু এখন হচ্ছে গিয়ে এটা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন যে তিনি তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে তিনি যা করার ধ্বংস করে দিয়েছেন। আসলে ইরানের ধ্বংসের অবস্থানটা কি, আমি যেটা বলছি পারমাণবিক ধ্বংসের অবস্থানটা কি, কতটুকু হতে পারে আর অন্যদিকে যে ইরান যেটা বলছেন বা ইরান যেটা মনে করছেন, বা আমরা স্বাভাবিকভাবে যদি মনে করি যদি মার্কিন ঘাঁটিতে এই ধরনের হামলা হয়, তাহলে সেটা কি হতে পারে, যেটা মিস্টার শামীম কামাল বললেন। ধন্যবাদ। জেনারেল সাহেব অনেক বিস্তারিতভাবে বলেছেন, এবং ওনার যে সামরিক যে কৌশল এবং ওইসব দিক নিয়ে ওনার এটা বেশ বিস্তৃত এখানে আছে। আমি একটু ব্রডার ক্যানভাসে বিষয়টাকে যদি একটু বলি, একটা হইল যে আমরা কি লক্ষ্য করেছি যে প্রথম বিশ্বযুদ্ধে একটা যুদ্ধ হয়েছে এবং সেখানে অনেক সাম্রাজ্য স্ক্র্যাম্বল হয়ে গেছে। তারপরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সেম জিনিস হয়েছে, একটু গ্রেটার আঙ্গিকে। আমি বলবো যে এখন বিশ্বে যেটা ঘটছে সেটা হলো এক ফেজ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা একইভাবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হবে না। এখানকার বিশ্বযুদ্ধটা হলো ইকোনমিক যুদ্ধ। আপনি যদি ইউক্রেনেরটা দেখেন,
গাজা দেখেন বা ইরানিয়ান এটা দেখেন, মূল টার্গেট কিন্তু ইকোনমি। এই টার্গেটটাকে ফুলফিল করার জন্য তারা সিকিউরিটি পার্সপেক্টিভে এই হামলাগুলি বা যুদ্ধগুলি পরিচালনা করছে। যেমন জেনারেল সাহেব বললেন যে হরমুজ স্ট্রেটে যদি ব্লক করে, বন্ধ করে, তাহলে পারস্য উপসাগর থেকে উন্মুক্ত স্থানে আসার সমস্ত ইকোনমি স্টপ হবে। এখানে 25% গ্লোবাল ওয়েল কিন্তু এই প্রণালী দিয়েই আসে। সুতরাং তেলের দামটা কোথায় যাবে আপনি আমি সহজেই বুঝতে পারছি। তো এই যে এটার মূল লক্ষ্যই হলো যে মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ আছে সেইটাকে তার করায়ত্ত নিয়ে আসা, এবং এটার জন্য ওনাদের একটা মূল টার্গেট হলো ইরানে রিজিম চেঞ্জ করা। এটা দৃশ্যত মনে হচ্ছে, ভিতরের খবর আমরা এত কেউ জানবে না অনেকেই। তো সেই ক্ষেত্রে ইরানের যে সিস্টেমটা এখন চলছে, ইসলামিক ধাঁচের গণতন্ত্র, যিনি আয়াতুল্লাহ ইমাম খুমেনি এটা পরিচালনা করছেন, এই গণতন্ত্র ওনারা এক ধরনের ডেমোক্রেসি ফুললি আছে এখানে। ওখানে বিরোধী দলও আছে, সরকারের সমালোচনাকারী লোকও আছে, এমনকি যারা এই যে পাহলবি যিনি ছিলেন, রেজা শাহ পাহলবি, যেন একটা ওপেন টাইপের উন্মুক্ত, মানে ইসলামিক না, সেই ধরনের লোকজনও আছে, এবং বামপন্থী লোকজন আছে। আমাদের বাইরের থেকে মনে হয় যে খুবই কনজারভেটিভ ইরান মহিলারা, সেখানে মহিলারাও বেশ উন্মুক্ত। সোসাইটি ইনসাইড, মানে ইনসাইড ইরান দে আর ভেরি ডাইভার্স। তো সেখান থেকে কিছু গোয়েন্দা, মানে যে এটা কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তারা কিছু এজেন্ট নিয়োগ সেখানে করেছিল, যে কারণে দেখা যাচ্ছে যে জেনারেল সাহেবরা, কমান্ডাররা কিংবা নিউক্লিয়ার সায়েন্টিস্টরা, ওনারা কে কোথায় আছেন সেই জায়গাগুলিতে ডিভাইস রেখে একটা টেকনোলজি ইউজ করে ওনাদেরকে কিন্তু ওনারা মেরে একটা সাকসেস দেখাচ্ছে। এটা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে মেরে ফেলাই সাকসেস, সেটা যারা উইনার তারা মনে করে। আমরা সাধারণ মানুষ মনে করি যুদ্ধ মানেই একটা খারাপ জিনিস বা এটা পরাজয়, কিন্তু ওনারা এটা মনে করে না। তো এটা জেনারেল সাহেব যেটা বললেন, আমি তো ওনার সাথে একমত যে ইরানিয়ান যে সিকিউরিটি সিস্টেমটা, এটা শুধু উইদিন মিলিটারি সিস্টেমের মধ্যে না, এটা হলো আউটসাইডে। যেমন ধরেন হিজবুল্লাহ, ওয়ান অফ দ্য ফোর্স, তো হিজবুল্লাহকে এটা যখন হিজবুল্লাহ বাহিনীটা বেশ স্ট্রং হইল, তখন দেখা যাচ্ছে যে ওদেরকে একটা পেজার যন্ত্র তারা হাঙ্গেরি থেকে ইম্পোর্ট করলো। ওই পেজার কোম্পানিতে মুসাদ যোগাযোগ করে এখানে বিস্ফোরক বা ইন্ডিকেটর ঢুকিয়ে দিল, যাতে একটা মানে বোতাম টিপে রিমোট কন্ট্রোলে এতগুলি জেনারেল মেরে ফেললো বা ওনাদের কমান্ডার মেরে ফেললো। তারপরে দেখেন যে রাইসিক যে বিমান দুর্ঘটনায় মারা গেলেন, আমরা শুনেছি যে ওনার কাছে এই ধরনের একটা পেজার ছিল, তো ওইটা ওখানে বিস্ফোরণ হতে পারে। সুতরাং এই জিনিসগুলি সম্পূর্ণ টার্গেটেড হইতে পারে, এখনকার বাস্তবতা দেখি যেটা মনে হচ্ছে। তো এইভাবে তারা ধ্বংস করেছে। এই প্যালেস্টাইনে যে বাহিনী আছে, হামাস বাহিনী ইয়েতে গাজাতে, সেটাও কিন্তু এই ইরানিয়ান নিরাপত্তার জন্য একটা ফোর্স ছিল। তো সেটাকে তো তারা একেবারে ধ্বংস করেছে। সুতরাং সিস্টেমিক অগ্রসর হচ্ছে যাতে ইরানের রিজিমটা চেঞ্জ করে একটা অনুগত শাসন ব্যবস্থা বা শাসক সেখানে প্রবর্তন করা যায়। তো সেই লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে। কিন্তু এখন এই হামলাগুলো পরিচালনা হচ্ছে, এটা হয়তো অনেক কিছুই আমরা সারপ্রাইজ দেখছি। যেমন এইভাবে হামলা করে ইসরায়েল এতগুলি সায়েন্টিস্ট মেরে ফেলবে, যদিও তারা সক্ষমতা আছে, তাদের এই গোয়েন্দা সক্ষমতা তারা তো দেখিয়েছে, কিন্তু অনেক সময় সক্ষমতা থাকলেও অনেকে এটা করে না, তার পরিণতির কথা চিন্তা করে। ওনারা তো পরিণতিটা জানতেন, তো জানার পরে শুধু এই হামলাটাও একটা বিস্ময়। আবার হামলার রিটালিয়েশন হিসেবে ইরান যেভাবে তাদের ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে, যেটা ভেদ করে সে তেল আবিব বলেন বা ওদের এই যে বাণিজ্যিক সিটিটা, আরও যারা যেগুলি আছে, প্রত্যেকটার মধ্যে হামলা হচ্ছে। মানে এখন আপনি যদি দেখেন তো এটা তো একটা সময় তো আমরা বলি যে ইহুদিরা খ্রিস্টানদের খুব বিরুদ্ধে ছিল। হ্যাঁ, আপনি ওই যে গ্যাস চেম্বারে মারলো না, 60,000 না কত লোক মেরে ফেললো, এটা ইহুদিরাই তো মেরেছে। কিন্তু আজকে এখন মুসলমানদের মারার জন্য তারা এক হয়ে গেছে, ইরান, ইহুদি এবং খ্রিস্টান। এখন দেখা যাচ্ছে এদের ইকোনমি সম্পূর্ণভাবে ওই ইহুদিদের হাতে, আমেরিকান ইকোনমি যেটা বললেন।
তো এই জিনিসগুলি সব কিছু মিলিত করে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার একটা স্পেস তারা মনে করে ট্রাস্টেড স্পেস হলো গিয়ে ইসরায়েল। তো সেই জায়গা থেকে একসাথে তারা কাজ করতেছে, যে কারণে নীতি নৈতিকতা বলেন, ইন্টারন্যাশনালিজম বলেন, বা সব কিছুই কিন্তু তারা আন্তর্জাতিক আইন কানুন সব কিছু তোয়াক্কা না করে তারা এইগুলি হামলা করে বলছে আমরা সাকসেস করছি। তো এইভাবেই তো চলছে এটা। এখন আমি যেটা মনে করি, আপনি যেটা কি জানতে চেয়েছিলেন যে এখানে হামলাগুলি যে পরিচালনা করেছে নিউক্লিয়ারগুলি, আমি এটা আমার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমার ব্যক্তিগত ধারণা, এই হামলা পরিচালনা করার আগে ইরানকে যে কোনোভাবেই বার্তা দেওয়া হয়েছে যে এখানে হামলা পরিচালনা হবে। সুতরাং তার আগেই তারা হয়তো এই যে নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা বা যথেষ্ট ইউরেনিয়াম এবং আরো যেগুলি ক্ষতি হতে পারে সেইগুলি এখান থেকে সময় মতো সরিয়ে ফেলে। এটা কি সমঝোতার ভিত্তিতে এটা শুনেন, এটা ডিপ্লোমেসি এবং মিলিটারি আক্রমণের ক্ষেত্রে জেনারেল সাহেব ভালো বলতে পারবেন, এগুলি এক ধরনের ব্যাকগ্রাউন্ড কাজ থাকে। এটা একেবারে কিছু কিছু থাকে না, কিছু কিছু থাকে। এইখানে যখন এই জেনারেলদের টার্গেট করে মারলো ইরানের, তার আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, সম্ভবত ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তোমাদের এখানে হামলা টামলা হতে পারে, হয়তো সেটা অ্যাভয়েড করা কিছুতেই সম্ভব হয় নাই। কিন্তু এইবারও হয়তো কারো না কারো মাধ্যমে, হয় তার কি হোক বা কারো মাধ্যমে হোক, এই মেসেজটা ইরানের দেওয়া হয়েছে যে আমেরিকা এখানে, কারণ যেহেতু ইসরায়েল পেরে উঠছে না, কারণ এখানে ক্ষেপণাস্ত্রগুলি হামলা পড়ছে ইসরায়েলের উপরে, তো সেখানে ভবন ভেঙে যাচ্ছে। কেউ কেউ বলছে যে ওদের গোয়েন্দা দপ্তরের উপরেও নাকি ভেঙে পড়েছে। আমরা তো যুদ্ধের খবর সঠিকভাবে পাবো না, কারণ এভরিথিং ইজ সেন্সর্ড, সুতরাং অথবা এক্সাজারেটেড বা কোনো কিছু আছে, এখানে প্রপাগান্ডারও একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমেরিকাকে আহ্বান করেছিল, তো আমেরিকা 2 সপ্তাহ পরে হামলা করবে ট্রাম্প বললেন, কিন্তু এটা ইরানও বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে না। 2 সপ্তাহ পরে যুদ্ধের এই মোমেন্টাম থাকবে না, সেটা একটা ডিফারেন্ট ডাইমেনশনে চলে যাবে। সুতরাং এটা কেউ বিশ্বাস করে না। ইরানিয়ানরাও জানতো যে হামলা তারা করবে, সে অনুযায়ী প্রস্তুতি তারা নিয়েছে এবং তারা সেই মেসেজটাও পেয়েছে। তো এখন এটা এমন হইতে পারে যে তাদের একটা ব্যাপারটাকে পাতানো, কিছুদিনের মধ্যে সেটাকে অন্যভাবে ডাইমেনশনে যাবে। আবার যদি তাদের একটা লক্ষ্য থাকে যে এখান থেকে রিজিম চেঞ্জ করেই তারা যাবে, তাইলে ওরাও তো যে রিজিম যারা আছে এখন, খামেনি, ওনারা তো চেষ্টা করবেন যে এখানে টিকে থাকার জন্য মরণপণ লড়াই করবেন। এখন হয়তো তার আশেপাশে হাতগুলি অনেক দুর্বল হয়েছে, বিশেষ করে সিরিয়ার যে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে। কিন্তু দুর্বল হয়ে গেলেও ইরানের নিজস্ব শক্তি, বিশেষ করে ইরানের ভেতরে যে বিভক্তিটা ছিল, বিশেষ করে রেজা শাহ পাহলভির লোকজন যারা ছিল, এখন কিন্তু তারা তো ওই দিন যুদ্ধ করতেছিল এটার বিরুদ্ধে, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু যখন বহিঃশত্রু এখানে এসে গেছে তখন দে আর ইউনাইটেড। সুতরাং বিভক্ত করতে গিয়ে দে মেক দ্য পিপল ইউনাইটেড। ইট ইজ, আমি বলবো যে এটা তাদের টার্গেটের কতটা পূরণ করবে এটা আমরা এখনই বলতে পারবো না, বাট সামরিক শক্তির দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমেরিকা অনেক শক্তিশালী, বিশ্বের মধ্যে 1 নম্বর। এবং আরব, ইসরায়েল যতগুলি যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে ইসরায়েল উইন করেছে, কিন্তু এই যুদ্ধটা কেউ উইন করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। জি, এখনো সেটা নিয়ে আমরা অপেক্ষায় থাকবার পালা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শামীম কামালের সাথে, এবং একই সাথে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিকাবের সাবেক সভাপতি যারা মাসুদ করিমের সাথে আমরা ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বযুদ্ধের শঙ্কা আছে কিনা সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার এক আলোচনায় ফিরে আসবো আমাদের এই 2 সম্মানিত অতিথিকে নিয়ে। ইসমানী মির্জা বৈশ্যবারাতিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল সংঘর্ষে বিশ্বযুদ্ধের শঙ্কা হচ্ছে কিনা, হবে কিনা সেটা নিয়ে কথা বলছিলাম, এবং আমরা এই আলোচনায় আমাদের সাথে ভূ রাজনীতিক ও রণকৌশল বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসররত মোহাম্মদ শামীম কামাল, জনতা দলের সম্মানিত চেয়ারম্যান, তাকে পেয়েছি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিকাবের সাবেক সভাপতি জনাব মাসুদ করিমকে পেয়েছি। আমি জেনারেল শামীম কামাল, আপনার কাছে যদি আবার একই আলোচনা আসি, সেটা হচ্ছে যে আমরা ট্রাম্পকে যখন এবার নির্বাচন করে তার আগে কিন্তু তিনি শান্তির কথা বলেছিলেন এবং সবাই কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু বেশ আশাবাদী হয়েছিলেন, কিন্তু এর পরপর কিন্তু আমরা দেখলাম যে তিনি গাজাকে ফ্ল্যাশ আউট করার কথা বললেন। এখন আবার দেখতে পাচ্ছি ইরানের যে আক্রমণটি। তো সে অবস্থা আসলে মার্কিন জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া, যে তার নির্বাচিত হবার আগের যে প্রেক্ষাপট এবং পরবর্তীতে এই ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতিতে তার যে অবস্থা, সেটাকে আপনি কীভাবে দেখেন? আমি ডোনাল্ড ট্রাম্পকে বলি যে মোহাম্মদ বিন তুগলকের মতো আর কি। আচ্ছা, তার মধ্যে একটা পাগলামি স্বভাব আছে
নিজের মতো করে চিন্তা ভাবনা করে এবং কথাবার্তা বলে। যেমন এবারও এই অপারেশনের পরে সে নিজেকে নিজেই ধন্যবাদ দেওয়া শুরু করলো এবং একাধিকবার বলল যে এমানুয়েল ম্যাক্রো বেশি বুঝে, আমি কি বলবো, আমি করতেও পারি নাও করতে পারি, সাসপেনশনের মধ্যে রাখলো। এমনকি যে এই বাণিজ্য যুদ্ধ যেটা হলো ট্যাক্সের উপরে, সেটা কিন্তু গলফ খেলতে খেলতে এসে সে ডিক্লেয়ার করে দিল। এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। হ্যাঁ, মানে 7 দিনে আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ফল হয়েছে, পতন হয়েছে $6 ট্রিলিয়ন। চিন্তা করতে পারেন। বাট এটা সে হাসতে হাসতে করলো। এখন আমেরিকানদের মধ্যে একটা সবসময় একটা মানে ভিন্ন টাইপের চিন্তা ভাবনা থাকে, যেমন ঠিক আছে তো এখন সে তো পাগল পড়া একজন মানুষ, তাকে একবার প্রেসিডেন্ট বানিয়ে দেখি কি হয়। কিন্তু এই ইরানে আক্রমণের পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। এই কিছুদিন আগে সে একটা মিলিটারি প্যারেডে তার মানে তাকে কেন্দ্র করে একটা প্যারেড হলো, যে 250 বছরের ইউএস আর্মির যে প্যারেড, সেখানে সে এটা মানে বিতর্ক তৈরি করলো। এবং ক্যাপিটাল হিলে যে ঘটনা ঘটেছিল, মার্কিন মানে ইতিহাসে কোনোদিন যে ঘটনা ঘটনায়, সেই ঘটনা কিন্তু ট্রাম্প জন্ম দিয়েছে। সো আমেরিকানদের একটু মানে বুঝতে হবে এবং ভুগতে হবে, তার মতো মানে পাগলা রাজাকে নিয়ে কিছুটা তো ভুগতেই হবে। তো এখন বিষয় হলো, আমরা ধারণা করেছি বেসিক্যালি সে কিন্তু ব্যবসায়ী। আপনি দেখুন আগাগোড়াই কেন সে যুদ্ধ বন্ধ করবে, তার কারণ হচ্ছে ইউএস বাইরে কোনো বেজ রাখবে না, সৈন্য মেনটেন করবে না, বেজ রাখবে না, যাতে খরচ কমে আসে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখন আজকে এই গতকালকার রাতের এই আক্রমণের পরে যতটা না সমালোচিত হয়েছে ডেমোক্র্যাটদের কাছ থেকে, রিপাবলিকানরা কিন্তু একইভাবে মানে বিতর্ক মানে খেপে গেছে ট্রাম্পের, এবং আমেরিকা ইউএসএ থেকে কিন্তু প্রচণ্ড এটা নিয়ে মানে প্রতিবাদ হচ্ছে। সো সর্বসাকুলে আমি বলতে পারি যে, আমি ওই যে একটা কথা বললাম যে আসলে অপারেশনালি তো জিতলো, মানে আমেরিকা বলছে বা ইউএসএ বলছে, ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে বলছে যে আমরা সফলভাবে তাদের ধ্বংস করেছি। এখন আপনি দেখেন স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু হেরে গেল। আমি যদি 3টা কারণ যদি বলি, যে 3টা লক্ষ্যকে উদ্দেশ্য করে আপনি রেজিম চেঞ্জ করতে পারলেন না, পারবেনও না, এটা এত সহজ নয়। ইরানের যে শাসন ব্যবস্থা এত গভীর এবং এত মানে শক্ত, এটা এত সহজ না, এটা চেঞ্জ করা মানে নিয়ার টু ইম্পসিবল। সেকেন্ডলি হচ্ছে আপনি কি পারমাণবিক তাদের স্থাপনা ধ্বংস করতে পারলেন? তাও তো পারলেন না। এমনকি হরমুজে যদি ইরান এখন ব্লকেট দেয়, সেটাকে স্টপ করতে পারলেন? তাহলে 3টা যদি আমি স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বলি, 3টাতে কিন্তু আমেরিকা ফেল করলো। আমার কথা বুঝতে পেরেছেন? সো সুতরাং এটা কিন্তু কমপ্লিট ডিফিট, স্ট্র্যাটেজিক ডিফিট ফর। এবং এইটা যদি আর কোনোভাবে মানে ইউএসএ যদি আর বেশি অ্যাডভান্স করে, তাহলে ইউএসএর একই পরিণতি হবে যেটা ভিয়েতনামে হচ্ছে, যেটা আফগানিস্তানে হচ্ছে। আমেরিকা হ্যাজ টু বি ডিফিটেড। কিন্তু এখন যে জিনিসটা সবচেয়ে বেশি বড় আশঙ্কা তৈরি করছে, আপনার ইরানের হাতে কিন্তু কোনো অপশন নাই। হরমুজ যে আপনার ব্লকেট করবে, এটাকে আমি 1 সপ্তাহ আগেই বলেছি, যে বিকজ আপনি দেখেন হরমুজ হচ্ছে গিয়ে একদিকে পার্সিয়ান গালফ আর একদিকে গালফ অফ ওমান, এই দুটাকে সংযোগ করে। ন্যারোয়েস্ট যেটা পয়েন্ট, এটা হচ্ছে মাত্র 34 কিলোমিটার। এটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট বলা হয়। এইটা দিয়ে যেমন আপনার 1/5 যেটা বললেন যে 1/5 জ্বালানি পরিবাহিত হয়। হ্যাঁ, আবার ইরানের সামর্থ্য কোনটা? ইরান কিন্তু ক্রুড অয়েলে মানে রিজার্ভে ওয়ার্ল্ডে 9th, এবং ন্যাচারাল গ্যাস এর হচ্ছে 3rd। এবং এটা শুধু না, ইরানের দেখেন আপনি এত কিছু হলো, কিন্তু ইরানের সবচেয়ে যেটা রপ্তানিযোগ্য মানে যেখান থেকে রপ্তানি করে ক্রুড অয়েল, সেটা কিন্তু খার্গ আইল্যান্ড, সেখানে কিন্তু অ্যাটাক করেনি, বিকজ এই তেলের উপরে ইউএসএ নির্ভরশীল। এখন এই ওমান বলেন, আপনার সৌদি আরব বলেন, ইউই বলেন, কাতার বলেন, এদের যে ইকোনমি টোটালি ডিপেন্ডেন্ট অন হরমুজ প্রণালীতে যদি এরিয়া করতাম। 1 বছরে কাতার $100 বিলিয়ন এলএনজি রপ্তানি করে এই হরমুজ দিয়ে। ইউএসএ সৌদি আরব আপনার 60 লক্ষ ব্যারেল পার ডে। এইভাবে আপনি যদি মানে বাহরাইন, কুয়েত, কাতার, মানে এদের একটাই অপশন টোটাল ইকোনমি না আছে, অপশন আছে লোহিত সাগর দিয়ে ঘুরে আসা। যেমন এই যে বাংলাদেশের আমি ইম্প্যাক্ট বলি, আমি বলে রাখি, আজকে আপনি নোট রাখেন, সামনের মাস থেকে প্রত্যেক লিটার অকটেন এবং তেলের দাম বেড়ে যায় 5 থেকে 60 টাকা। অলরেডি কিন্তু 10% মানে বেড়ে গেছে। আজকে বোধহয় $90 পার ব্যারেল। হ্যাঁ, এটা কিন্তু আপনার 1 সপ্তাহ আগে ছিল 85 or 84 সামথিং লাইক দ্যাট। তাহলে এখন আমাদের সমস্যাটা কি? আমাদের রিফাইনারি তো খুবই সীমিত, ইস্টার্ন রিফাইনারি, এখানে খুব বেশি হলো 30 ডে প্লাস মাইনাস রাখে। সো যতদিন পর্যন্ত 30 দিনের মজুদ আছে, এই যুদ্ধ তো মাত্র 15 দিন বা 14 দিন হচ্ছে।
31 দিনে পড়তে দেন, আর সরকার কিন্তু আপনাকে ওই রেটে দিতে পারবে না। যখনই আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, মানে তখন কিন্তু লোহিত সাগর দিয়ে ঘুরে আসতে হবে, তখন ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। Costing বেড়ে যাবে। এবং যখনই আপনার ট্রান্সপোর্ট মানে ফুয়েলের কস্ট বেড়ে যাবে, এভরি আইটেম, আপনার ফুড আইটেম বলেন, কনস্ট্রাকশন আইটেম বলেন, প্রত্যেকটা আইটেমের দাম কিন্তু আনুপাতিক হারে বাড়তে শুরু করবে। এবং এই যদি হরমুজ প্রণালী ব্লকেট হয়, আমরা একটাই আসার জায়গায় দেখছি যে 3টা দেশকে কিন্তু এখন ইরান স্যাংশন দিতে চাচ্ছে, এই ব্লকেট দিতে চাচ্ছে। তার মধ্যে আছে ইউএসএ, ইউকে এবং জার্মানি। বিকজ জার্মানিতে গত এক সপ্তাহে 14টা আপনার বিমান আসছে, মানে কার্গো বিমান আসছে, যেখানে অস্ত্র গোলাবারুদ নিয়ে আসছে। তো এখন দেখুন সর্বসাকুল্যে যদি হরমুজ প্রণালীতে ব্লকেট দেওয়া হয়, তাহলে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হবে এশিয়া এবং চায়না। প্রথম হলো চায়না, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, বাংলাদেশ তো বটেই। তো আমাদের তো প্রশ্নই ওঠে না। তো সর্বসাকুল্যে যুদ্ধ হবে রথী মহারথীদের মধ্যে, ভোগান্তি যাবে কিন্তু পুরো বিশ্বের। তো এখন এই পর্যায়ে যদি কোনোভাবে ইউএসএ আর যদি অ্যাডভান্স করে, তাহলে একটা বিপদ আছে। আর যদি আপনার ইরান এখন, মানে ভাই যেটা থিওরি অফ কনস্পিরেসি বললেন, এমন একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যে ঠিক আছে আমাকে তো মানে ফেস সেভিংয়ের জন্য একটা কিছু করতে হচ্ছে, বাট তুমি এগুলো সরাই নাও, ঠিক আছে। এটা যদি হয়ে থাকে দেন ইটস ফাইন, একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট হলো। যদি না হয় এবং ইরান যদি সত্যিকারে লেজিটিমেট ইউএসটা টার্গেটকে লেজিটিমেট করে, তাহলে কিন্তু এটা ভয়াবহ একটা পরিণতির দিকে যাবে। বাট আমি একটা জায়গায় আশাবাদী যে কোনো দিনে ইউএসএ এখানে ল্যান্ড অফেন্সিভ করবে না। আপনি গত সপ্তাহে, গত 2-3 দিন আগে পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনিরকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে লাঞ্চ করালো, আপনি কি মনে করেন এটা শুধুমাত্র লাঞ্চ? না, ইটস নট নাথিং। বলছে যে তারা ইরান, ইরাক, পাকিস্তান, ইন্ডিয়া যুদ্ধে যেহেতু পাকিস্তান তাদের কথা শুনেছে, এই জন্য তাকে মানে পেটিং করার জন্য তাকে অভিনন্দন জানিয়ে রেখেছেন। না, আমার যেটা ধারণা, আমার ওভার স্টাডিজ যে নলেজ থেকে বলে, সম্ভবত ইউএসএ প্ল্যান করেছে যদি ল্যান্ড অফেন্সিভ করতে হয়, দ্যাট ইজ ফ্রম পাকিস্তান। বিকজ ওই একটা জায়গা দিয়েই কিন্তু ইরানে ঢোকা ইজি। আদারওয়াইজ আমি যেটা প্রথমে বলছিলাম, এন্টার ইরান, প্রথমে হলে জাগ্রোজ 1500 কিলোমিটার সাউথ, এবং পুরা মানে পশ্চিমটা, এটা কিন্তু পুরাটা হচ্ছে গিয়া পাহাড়। তারপর হলো এলব্রুজ। তো পুরা ইরান কিন্তু আপনার একদম পিজার মতো, ওদের নানে বারবারি একটা রুটি আছে ওদের, খুবই জনপ্রিয় ওদের। পুরা ইরানের ভূপ্রকৃতি কিন্তু নানে বারবারির মতো, পিজার মতো, চারপাশে প্রোটেক্টেড ওয়াল এবং 3000 মিটার পর্যন্ত। এবং ওই যে বললাম যে পৃথিবীর কোনো শক্তি ইরানে গিয়ে করতে পারেনি। সো একমাত্র জায়গা আছে যেটা হলো পাকিস্তান দিয়ে। আমার ধারণা যে হয়তো পাকিস্তান ল্যান্ড ইউজ করে ল্যান্ড অফেন্সিভে যাওয়ার চিন্তা ভাবনা ইউএসএ যদি করে, তাহলে পাকিস্তান দিয়ে করবার একটা, পাকিস্তান দিয়ে করা ছাড়া বাকি দিক দিয়ে আগাতে পারবে না। কারণ আমরা তো দেখেছি যে পাকিস্তান ট্রাম্পের জন্য বোধহয় নোবেল পুরস্কার। হ্যাঁ, তবে এটা ঠিক যে পাকিস্তানও সম্ভবত এটা রাজি হবে না, তাহলে এটা বড় ধরনের বিট্রেয়াল একটা অ্যাটিটিউড হবে বলে আমি ধারণা করছি। এই জন্য আমার মনে হয় ইউএসএ আর আগাতে চাইবে না। জি, এখন যে দাঁড়াচ্ছে আসলে ইরানের পাশে কারা আছে? আমরা তো চীনকেও কথা বলতে দেখতে পেয়েছি, 2-4টা দেশ তো কথা বলছে। আসলে কি অবস্থা আছে, কারা আছে এখন? আমি যেটা বলবো যে ইরানের পাশে আপনি দৃশ্যত যাদেরকে দেখতেছেন তারা কতটা এফেক্টিভ। যেমন এখন ইরানের ফরেন মিনিস্টার রাশিয়া গেছেন, কিন্তু রাশিয়া তো ইউক্রেন নিয়ে ব্যস্ত, তারা তো এই দিকে মনোযোগ দেওয়ার সুযোগটা কম। চায়নাকে অনেকেই মনে করে যে চায়না হয়তো এখানে সাপোর্ট করতে পারে, কিন্তু চাইনিজদের তো হিস্ট্রি নাই যে অন্যের জন্য তারা সামরিক বাহিনী নিয়ে দাঁড়ায়। তারা তো ইকোনমিক বা ব্যবসা বাণিজ্য নিজেদেরটা নিয়ে তারা ব্যস্ত, মুখে হয়তো লিপ সার্ভিস, যেমন যে সিকিউরিটি কাউন্সিলে তারা বেশ হইচই করেছে, এটা তো আপনারা লিখেছেন। তো এইসব দিক থেকে তো এই মুহূর্তে যারা দাঁড়ানোর কথা এদেরকে তো অনেকভাবে ভেঙে ফেলেছে তারা, বিশেষ করে হিজবুল্লাহ বা হুতিরা হয়তো এখনো কিছুটা আছে পরাশক্তির মধ্যে, যেটা চীন ছাড়া, চীন রাশিয়া ছাড়া তো এদের স্ট্রংগেস্ট সাপোর্টার কেউ নাই। বাট ওনারা হয়তো ডিপ্লোম্যাটিক্যালি বা মৌখিক সমর্থন দিয়ে ওই সমস্ত দিক দিয়ে হবে, কিন্তু করার সামরিক বাহিনী দিয়ে বা টেকনোলজি দিয়ে কতটা কি করবে, ইরানের ফরেন মিনিস্টার আলোচনার পরে আমরা এটা বুঝতে পারবো। উনি তো রাশিয়া গিয়েছেন, সেখানে কি হয়, কিন্তু ওনারা মোস্টলি ইউক্রেনে খুব বিজি। এখন যে জিনিসটা হলো যে এটা অনেক পুরনো সভ্যতা, যে পারস্য একটা বিষয় একটু, যে এটি আমার নিজের এবং দর্শকদের অনেকের কিন্তু একটা কৌতূহল আছে, সেটা হচ্ছে যে
বিশিষ্ট কয়েকজনকে বিজ্ঞানীদেরকে হত্যা করা হলো, এই হত্যাটা কিভাবে? এটা কি হোয়াটসঅ্যাপে তাকে লোকেট করে না কিভাবে লোকেটটা করলো? এটা আমরা আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই উইদিন ইরান এইখানে বিভিন্ন মতাদর্শের লোক আছে। আমরা জানি একটা ডাইভার্স এবং মাল্টি সোসাইটি, মানে মানে বৈচিত্র্যপূর্ণ সমাজ সেখানে। তো এখানে কিছু লোক আছে যারা এখানে মোসাদ যে গোয়েন্দা সংস্থা তাদের এজেন্ট হিসেবে কাজ করেছে ইরানের ভেতরের লোকজন। এবং সেটা হতে পারে রেজা শাহ পাহলবির অনুসারী, হতে পারে কোনো নারী, হইতে পারে কোনো বামপন্থার, হইতে পারে অন্য কেউ। এটা এই গোয়েন্দা সংস্থাগুলি যে ধরনের সোর্স বা তাদের এজেন্ট হিসেবে, মানে এটা কি বলবো, গুপ্তচর হিসেবে কাজ করে যারা, তাদেরকে তারা এখানে মোতায়েন করেছে, যারা ওই ডিভাইসগুলি ওনাদের সঙ্গে, মানে ওনাদের আবাসস্থলে বা ওনাদের লোকেশনে বা ওনাদের চলাফেরার মধ্যে রেখেছে, যাতে তারা সংকেত দিয়েছে। ওরা এখানে রিমোট কন্ট্রোলে দেখতে পেয়েছে মনিটরে যে তারা কোথায় যাচ্ছেন, কোথায় হামলা করলে একেবারে পিন পয়েন্টে ওনাদেরকে ধ্বংস করা সম্ভব হবে। এবং এই ধরনের গোয়েন্দা সাকসেসের ভিত্তিতেই তারা এই হামলাটা পরিচালনা করেছে। যে ডিভাইস যেভাবে পেজার দিয়ে হিজবুল্লাহকে ধ্বংস করেছে হাজার হাজার কমান্ডার, এবং সবই যে পেজার বিস্ফোরণে মারা গেছে তা নয়, কিন্তু অনেককে ইন্ডিকেট করেছে যে ওনারা এই জায়গাটায় আছে, ঠিক দিস ইজ দ্য পয়েন্ট। তো ওই পয়েন্টে তারা হামলাটা করেছে। এই সাকসেসের সম্ভাবনা দেখেই কিন্তু এই হামলায় মানে লোভ সামলাতে পারেনি আমার ধারণা। তো এইগুলি হয়েছে, এবং যুদ্ধের এই সমস্ত নানা রকম কৌশল থাকে, সেই কৌশলগুলি কাজে লাগিয়েছে। এবং এখানে যত হামলা হচ্ছে, ইরানিয়ান লোকজন তো সবাই বাংকারে যাচ্ছে না, ওরা মিছিল টিছিল করতেছে। এরা হয়তো প্রোটেকশন জায়গায় চলে গেছে, মানে তেল আবিবে আছে যারা, বা হাইফাতে যারা আছে ইকোনমিক একেবারে ফোরফ্রন্ট সেখানে। তো এটা এখন পর্যন্ত দৃশ্যত পরিস্থিতিটা যা হচ্ছে তাতে একটা দীর্ঘস্থায়ী অথবা মধ্যস্থায়ী একটা যুদ্ধ হবে, এতে কোনো ডাউট নাই। কারণ এখানে জয় পরাজয় নির্ধারিত হোক বা না হোক, কিন্তু একটা শক্তি ক্ষয়ের জায়গায় 2-1 সপ্তাহ তো যুদ্ধটা হবেই। আর দ্বিতীয় কথাটা যেটা এখানে বলা হলো, যে আমি যেটা বললাম যে এরা নিউক্লিয়ার এগুলি তারা সরিয়ে নিয়েছে, এটা তো ঠিক যে তাদের পারমাণবিক এই যে শক্তি, মানে ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ কর্মসূচি, সেই কর্মসূচি তো আছে ইরানের। এবং সেটা প্রাইমারি লেভেলে পিসফুল পারপাসে হোক বা বোমা বানানোর পারপাসে হোক, নিউক্লিয়ার কর্মসূচি প্রাইমারি লেভেলে তো তাদের আছে। সুতরাং এই জায়গায় যদি এই কারখানাগুলিতে, মানে কি বলবো, এইগুলিতে যদি হামলা করতে থাকে স্থাপনাগুলিতে, তাহলে তো এটা রেডিয়েশন হওয়ার কথা। কিন্তু কোনো পক্ষই তো বলছে না, আরবরা না ইরানিয়ানরা না আমেরিকানরা রেডিয়েশন হচ্ছে না। তার মানে ইটস সাইন্স দ্যাট এইখান থেকে তারা সরিয়েছে। এবং আগের দিন বা 2-1 দিন আগে ওনাদের আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট বলেছেন যে ওদের এখানে নাই। ট্রাম্প বলছে যে না, নিউক্লিয়ার আছে। তার মানে আছে যদি জানতো, রেডিয়েশন যদি ছড়ায়, সেখান তো নির্বিচারে মানুষ মারা যাওয়ার কথা। তো সেটা জানলে তো এই হামলাটা করার কথা না। কিন্তু তারা এই হামলা করেছে। নর্থ কোরিয়ায় তো কেউ হামলা করে না, বিকজ দে টেস্টিং, তাদের আছে, এটা ক্লিয়ার। এখানে কেউ করে না। এখানে ওনারা গোয়েন্দা, আমেরিকান গোয়েন্দা এবং ইসরায়েলি গোয়েন্দা মিলে এরা নিশ্চিত হয়েছে যে এখান থেকে তার সবকিছু রেডিয়েশন করার মতো বিস্ফোরক বা এই জিনিসগুলি, যে ইউরেনিয়াম, এইগুলি সরিয়ে ফেলানো হয়েছে। তো সেই জন্যই হামলাটা হয়েছে। সো এটার মধ্যে সর্ট অফ ইনফর্মালিটি ব্যাকগ্রাউন্ড কাজ করেছে আমার ধারণা। আই ডোন্ট নো, কনফার্ম করা তো আমাদের পক্ষে সম্ভব না। তো এইসব দিক থেকে একটা হচ্ছে। এখন দেখা যাক সামনের দিনে যুদ্ধটা কোন দিকে যায়। তবে যেহেতু একটা ইকোনমিক ওয়ারফেয়ার হচ্ছে, সেই ইকোনমিক ওয়ারফেয়ারে ডোমেস্টিক পলিটিক্সটাও ওখানে কাজ করছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটা সংক্ষেপে বলে দিই আপনি, সেটা হলো যে এই যে পারস্য সভ্যতা, এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম 2টি সভ্যতার একটা হলো রোম সভ্যতা, আর একটা হলো এই পারস্য সভ্যতা। এই সভ্যতার অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে এই যুদ্ধের ফলে, এবং সেটা হচ্ছেও। এইটা একটা। আরেকটা, এটা তার উল্টা দিকও আছে। যেমন নোয়াম চমস্কি যেটা বলতেছে যে আমেরিকাকে সতর্ক করার জন্য, তো ওই আমেরিকারই নাগরিক, বলতেছে যে বাড়তে বাড়তে এমন পর্যায়ে ফুলে গেলে নিজেরও পতন হইতে পারে, বি কেয়ারফুল। কারণ আমেরিকা
একটা বিরাট পরাশক্তি, ইউনিল্যাটারাল ওয়ার্ল্ড, সব ঠিক আছে, কিন্তু তাকে চ্যালেঞ্জ করার জন্য নানা পক্ষ এগিয়ে আছে। সুতরাং আজকে হুলস্থুল বাঁধিয়ে দিয়ে দেশের ভেতরে রাজনৈতিক প্রাউড দেখানোর জন্যে অনেকে অনেক কিছু করার চেষ্টা করবে, সেগুলির যে কনসিকুয়েন্সেস ওটা কি ঘটে সেটাও হয়তো আমেরিকানদের ভাবতে হবে, মানে যারা এখানে করছেন। তো আমরা আশা করব, এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা তো পারমাণবিক বা যে কোনো ধরনের যুদ্ধের বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে, কারণ আমরা মনে করি এগুলির ফল আউট সবখানে হয়। বিশেষ করে এখনকার যুদ্ধগুলি যেভাবে ইকোনমিকে টার্গেট করে করা হচ্ছে পরোক্ষভাবে হলেও, তো সেটার ভুক্তভোগী কিন্তু সারা বিশ্বের মানুষ, ইনক্লুডিং বাংলাদেশ। জি, সেটাই আমি বলতে চাচ্ছি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর দুজন অতিথি জেনারেল মোহাম্মদ শামীম কামাল এবং একই সাথে সাংবাদিক মাসুদ করিমকে নিয়ে ফিরে আসবো। দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জা বসুবার্তিতে আবারও ফিরে এসেছি। আমরা ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে ব্রিগেডিয়ার জনাব সভাপতি মোহাম্মদ শামীম কামাল, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ করিম রয়েছে। আমি এই শেষ মুহূর্তে যে আলোচনা, সেটা হচ্ছে আসলে এই পরিস্থিতির পরিণতিটা কোন দিকে যেতে পারে এবং এই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমাদের বাংলাদেশের করণীয় কী আছে। যদিও আপনি যেটা বলছিলেন যে বড়দের যে ঝগড়াঝাটি, সেখানে ভুক্তভোগী কিন্তু আমরা। আপনার সর্বশেষ বিশ্লেষণ কী? যেটা পরিণতি আমি ধারণা করছি যে এটা থেমে যাবে, হয়তোবা একটু সময় লাগতে পারে, কারণ এখন মানে ফ্রান্স, ইউকে সব দেশই এখন এটা সিরিয়াসলি কাজ করছে এবং ইউএসএকে, ট্রাম্পকে এটার থেকে আশ্বস্ত করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম ইভেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজকে কথা বলেছে এর সাথে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। সেখানে তারা বলছে যে আসলে ডিপ্লোমেসি বা আলোচনার কোনো বিকল্প নাই। হ্যাঁ, সুতরাং ইরানও চিন্তা করবে, কারণ এই যুদ্ধে যদি ইরান ব্লকেড দিয়ে ব্যাপারটাকে অ্যাগ্রোভেট করে, তাহলে ইরানের অর্থনীতিরও কিন্তু সমস্যা হবে। কারণ ইরান চিন্তা করছে যে তিনটা কারণে আমার উপরে আক্রমণ হলো, এই তিনটা কারণে কোনোটাতেই ইউএসএ বা ইসরায়েল সফল হলো না। প্রকারান্তে এখানে যদি থেমে যায় ইসরায়েল, নেতানিয়াহু কোয়াইট হ্যাপি, হ্যাঁ, যে আমেরিকা ধন্যবাদ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, ইউ ডিড এ গ্রেট জব। এখন কথা হলো যে এরপরে হোয়াট ইজ নেক্সট। ইসরায়েলের হাতে কিন্তু আর কোনো কিছু করার মতো কোনো তার সম্ভব না। সামনে আসছে নির্বাচন, এই নির্বাচনে একদম তারা খামেনিকে তো হত্যা করার কথা বলেছে, সেটা কি হবে? কে হত্যা করবে? মানে বলছো যে আমরা জানি লোকেশনটা, কিন্তু এই মুহূর্তে হত্যা করব না, এই ধরনের কথা হতো। এই ধরনের কথা ইউএসএ বলতে পারে, ইউএসএ জানে। আমি জানি যে তাদের অসাধারণ ডিটেকটিভ ক্ষমতা আছে। দেখুন, আপনার এই যুদ্ধে প্রায় 800-900 ইরানি মারা গেছে এবং ইসরায়েলের মারা গেছে হয়তো বা কত 30 এরকম, হয়তো 40, সামথিং লাইক দ্যাট। এখন কথা হচ্ছে যে দেখুন, ইরানের কিন্তু টপ জেনারেলস, আইকনিক মিলিটারি জেনারেলস থেকে শুরু করে সবাইকে পিন পয়েন্ট কোন রুমে আছে সেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কিভাবে করে। একটা ওপেন সোর্সে একটা আসছে যে ঘড়ির মধ্যে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছে, মানে সেটাকে ট্র্যাক করে পিন পয়েন্ট। ইভেন এটা বাদ দেন, এর আগে আপনার ইসমাইল হানিয়াকে যে হত্যা করলো বা হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহকে হত্যা করলো। সো ইসরায়েলের ওই ক্যাপাসিটি আছে এবং গতকালকে দেখলাম প্রায় 53 জন মোসাদের গুপ্তচরকে ইরান ধরেছে। সো ইসরায়েলের কিন্তু এই ক্যাপাসিটি আছে, পিন পয়েন্ট কে কোথায় আছেন আছে। সো ইট ইজ ভেরি ইজি এখন খামেনি কোথায় আছে এটা বের করা, এটা কোনো বিষয় না। এটা ইউএসএ বলুক অথবা ইসরায়েল, এটা আমরা মানি। কিন্তু কথা হলো যে দিস ইজ নট দ্য সলিউশন। আজকে খামেনিকে হত্যা করলে ইরানের যে সিস্টেম, তাতে কিন্তু 8-10 জন খামেনি সকাল বিকাল তৈরি হয়ে যাবে। কিন্তু ইসরায়েলে কিন্তু নেতানিয়াহু চলে গেলে আরেকজন নেতানিয়াহু আসতে, ওই শেরনের পরে আসতে, যেমন সেই 80-র পরে 24-এ আসলো প্রায় 50 বছর, এরকম সময় লাগবে। সুতরাং ইরানের সিস্টেমটাকে ভাঙা কিন্তু এত সহজ নয়। হ্যাঁ, তো এখন আমাদের জন্য তৃতীয় বিশ্বের দেশ, বিশেষ করে মানে বাংলাদেশের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখুন এই যে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? বা আজকে যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, সেখানে আমরা কি শিক্ষা নিলাম? ধরুন তো একদিন কোনোভাবে মানে মারফিজ ল অনুযায়ী যুদ্ধ সবসময় পাশাপাশি দেশের মধ্যেই হবে। তো এখন যদি আমাদের প্রতিবেশীর দিক থেকে কোনো রকম এরকম, অলরেডি ভারতের সাথে যে আমাদের সম্পর্ক একটার পর একটা সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, বা একেবারে এরকম মানে মানে খারাপ অবস্থায় কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক কোনোদিনই যায়নি। এর মধ্যে অনেক এখন পুষিন হচ্ছে, এই পানি নিয়ে তো সমস্যা হচ্ছে। তা এরকম যদি মনে করেন ধরেন অন্যায্য আচরণের কারণে বাংলাদেশের যদি ফিরে দাঁড়াতে হয়, কি করব আমরা? আমাদের কি সামর্থ্য আছে? এই ব্যাপার নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার। আমি ওয়ার স্টাডিজের ছাত্র হিসাবে আমি সেটা এতটুকু বলতে পারি, যদি আজকে আমাদের একটা 5th জেনারেশন
ফাইটার এয়ারক্রাফট থাকতো মাল্টি রোল, তাহলে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের ডিফারেন্স শক্তি বাড়াতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রতিবেশী আপনার এনিমি, কোনো সন্দেহ নাই। 1000 বছর পরে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার প্রতিবেশী এই, আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, বাট প্রতিবেশীর অ্যাটিটিউডকে আপনি চেঞ্জ করতে পারেন। এবং প্রতিবেশীর অ্যাটিটিউডকে চেঞ্জ করার একমাত্র বুদ্ধি হচ্ছে আপনার ডিটারেন্স ক্যাপাসিটি বাড়ানো। সো এইটা একটা জিনিস, মানে আমাদের ক্যাপাসিটি বাড়লে তাদের ক্যাপাসিটি আরো বহুগুণ বাড়বে। নো, এটার অর্থ এটা নয় যে আমাদেরটা বাড়ছে। আমি ডিটারেন্স বলতে এমন একটা ব্যবস্থাকে বলছি যেটা থাকলে আপনার শত্রু আপনাকে সবসময় কাউন্ট করবে। আপনার যদি আজকে এরকম একটা ডিটারেন্স ক্যাপাসিটি থাকতো তাহলে রোহিঙ্গা পুশিং হতো না। আজকে যদি এরকম ডিটারেন্স আপনার থাকতো একটা কিছু, আমি যেটা মিন করছি, তাহলে কিন্তু পুশিং হইতো না। সো এগুলি সবই জানে যে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার সামর্থ্য নাই। এটা কিন্তু খুব কঠিন কিছু না। সিঙ্গাপুরের দিকে তাকান, ছোট্ট একটা দেশ, তারা পারসিভড এনিমি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটা সিঙ্গাপুর আক্রমণ করলে কি হবে তার প্রস্তুতি নিয়ে তারা কাজ শুরু করেছে। মোটামুটি সিঙ্গাপুর আর বাংলাদেশটা একই সময় স্বাধীন হওয়া দেশ। আজকে সিঙ্গাপুর পৃথিবীর একটা, আমাদের একটা ডিস্ট্রিক্টের সমান সিঙ্গাপুর, পৃথিবীর একটা শক্তিশালী একটা মানে মিলিটারি, জানেন আপনি এটা। তাহলে তারা যদি পারে, আমরা তো এই লাইনে হাঁটলামই না, আমরা আমাদের নিরাপত্তা ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলার এবং প্রতিবেশীর উপরে, তাহলে কেমনে হবে? আপনার জাতীয় নিরাপত্তা কিভাবে আরেকজন ঠিক করে দেবে? সো এই বিষয়গুলো যেমন একটা ব্যাপার আছে। আবার যে বাণিজ্যিক যুদ্ধ যদি শুরু হয়, তেলের ব্যাপারটা, আপনার টোটাল রিজার্ভ যদি আপনার মানে মাত্র 30 দিনের থাকে, মানে কিভাবে আমরা এই যুদ্ধ যদি 3 মাস কন্টিনিউ করে, তাহলে আমরা কিভাবে? তাহলে আপনার এখানে এই মজুদ ক্ষমতা বাড়াতে হবে, অন্যান্য সামর্থ্য বাড়াতে হবে, বিকল্প এনার্জি সোর্সে যেতে হবে, প্রতিবেশী এমন কোনো দেশের সাথে সম্পর্ক করতে হবে যেখান থেকে আমরা সাশ্রয়ী রেটে যে এই জিনিসগুলো পাই। সো এই বিকল্প ভাবনার জিনিসটা আমাদের একেবারেই ব্লকেড, এটা নিয়ে আমরা কখনোই চিন্তা করতে পারি না। জি, মিস্টার মাসুদ কামাল, শেষ করতে চাই একটা শেষ বিশ্লেষণ। না, বিশ্লেষণের কোনো শেষ হবে না। আমি শুধু দু একটা পয়েন্টে এখানে একটু কথা বলতে চাই যে জেনারেল আসিফ মুনির, যিনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, উনি আমেরিকায় আছেন এবং জেনারেল সাহেব যেটা বললেন যে সম্ভবত যদি কোনো ইনফ্যান্ট্রি পদাতিক মানে স্থল আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা পাকিস্তানের স্থলভাগ ব্যবহার করতে পারে এবং যুক্তরাষ্ট্র যদি চায়, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে পাকিস্তান না বলতে পারে না, সেটা মুসলিম কান্ট্রি হইলেও আফগানিস্তান ওয়ার তার প্রমাণ যে পাকিস্তানকে বেস করেই তারা আফগানিস্তানে যুদ্ধ করেছে। তো সেই সব দিক থেকে এবং তাদের নিজেদের সেফটির জন্য, কারণ এখন যেহেতু সিস্টেমিক্যালি ইসলামিক কান্ট্রিগুলিকে টার্গেট করা হচ্ছে, সুতরাং একটা বড় টার্গেটে পাকিস্তানে থাকবে, সেইটা অ্যাভয়েড করার জন্য তারা হয়তো এখানে বেস দিতেও পারে। জেনারেল সাহেবের যে আচরণ তাতে তো এটা মনে হয়। আর দ্বিতীয় হলো যে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ সংঘাত এইগুলি পরিহার করে চলার কৌশল জানা। কারণ যুদ্ধ করাটাই সবচেয়ে বড় কথা না, যুদ্ধ পরিহার করার কৌশলটাও কিন্তু সামরিক বাহিনীর বলেন, কূটনীতির বলেন বা রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং আমাদের মতো দেশ, আমরা যারা 50 বছরে কোনোভাবে আমাদের অর্থনীতি, আমাদের সভ্যতা গড়ে তুলেছি, যে কোনো একটা যুদ্ধ আমাদের এটাকে জিও প্যারাডাইজ করে দিতে পারে। সুতরাং আমাদের উচিত হবে যে আমাদের আশপাশে যারা আছে, যাদের সঙ্গে আমাদের যুদ্ধের আশঙ্কা কোনো না কোনো হইতে পারে, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা, এবং এটা আমাদের প্র্যাগমেটিক হবে। কারণ এখানে আজকে দেখেন যে ইউক্রেন ওয়ারটার দিকে যদি দেখান, তাহলে নেট লুজার খেলা। বুঝলাম বেসিক পয়েন্টে তারা ঠিক আছে, ইউক্রেন তার দেশে হামলা করেছে, ঠিক আছে, কিন্তু যদি সে হঠকারিতায় না যেত তাহলে তো এই হামলাটা অ্যাভয়েড করতে পারতো। এই হামলাটা অ্যাভয়েড করলে কিন্তু ইউক্রেনটা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেত। সুতরাং আমি মনে করি হটকারিতা কে গেল বললেন, কার কথা মিন করছেন? আমি বলছি যে ইউক্রেনের যে লিডার, উনি জেলেনস্কি, উনি একটা আমেরিকান, যে আমরা এখানে কি ন্যাটো বেস করব, সেই ধরনের অ্যারোগেন্সিতে পুতিনের সাথে গেলেন। পুতিনের সাথে যে তার সামর্থ্যের পার্থক্য আছে, অন্যের শক্তির উপর ভর করে উনি যে এটা করলেন, যদি উনি এটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতেন, অ্যাভয়েড করার চেষ্টা করতেন, উনি হয়তো রাইট যে তার দেশে সে ন্যাটো কেন যা কোনো বেস করতে পারেন, এথিক্যালি রাইট, কিন্তু আমি বলছি হটকারী। বিকজ তার এই আচরণের কারণে এখন যে সব ভূখণ্ড তারা দখল করেছে, পুতিন যদি কালকে যুদ্ধ বন্ধ হয়, সেই জায়গা কি ছাড়বে? রাশিয়া ছাড়বে না। রুশ ভাষায় যারা কথা বলে এই অঞ্চলটা তাদেরই থাকবে। কিংবা তুরস্ক দখল করেছে, ওই জায়গায় কি ওরা ছাড়বে? কিংবা যে স্পেসিসগুলি, ওই যে ওদের যে আইল্যান্ড কন্টিনেন্ট আগে যেটা হলো,
কিছুই ছাড়বে না। সুতরাং নেট লজার হবে ভূমির, নেট লজার হচ্ছে ধ্বংসযজ্ঞের। তো আমি মনে করি এই বিশ্বটা আমরা ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের যে বাস্তবতা, এই ওয়ার্ল্ডে আমাদের সামরিক শক্তি, আমাদের অর্থনৈতিক শক্তি, আমাদের মেধা সব কিছু সুচিন্তিতভাবে এই ভূ রাজনীতি, ভৌগোলিক আমাদের অবস্থান, আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের সামর্থ্য সব মিলে এবং বৈশ্বিক পরিবেশ পরিস্থিতির উপরে বিচার বিশ্লেষণ করে আমাদের বেনিফিটটা কিভাবে আসবে সেটা ঠান্ডা মাথায় চিন্তা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমাদের এই অবস্থানে থেকে। একেবারে 1 মিনিটে শেষ করবো যদি কিছু বলবার থাকে। যে আমাদের আসলে ভাই যেটা বললেন, আমাদের নিজস্ব নিরাপত্তার কথাটা খুবই চিন্তা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই যুদ্ধ থেমে যাবে, হ্যাঁ, যুদ্ধ একটা হবে আরেকটা আসবে। এখন বিষয়টা হলো যে আমরা ছোট্ট দেশ, আমাদের অনেক সম্ভাবনাময় একটা অবস্থান আছে, জনসংখ্যা আমাদের অনেক বেশি এবং ভূ রাজনৈতিক আমাদের যে অবস্থান এটা কিন্তু পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। সুতরাং এই জিনিসগুলোকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা কি হবে, আমাদের অর্থনীতি কিভাবে হবে, এটা আমরা কিভাবে সিকিউর করব, এইটার দিকে আমার মনে হয় মনোযোগ দেওয়ার যত খালি ঘটনা তো ঘটবে, যুদ্ধ হবে, আলোচনা হবে, অলিম্পিক হবে, বাট প্রত্যেকটা জায়গার থেকে আমাদের যে লেসনটা নেওয়ার কথা এই লেসনটা আমরা কোথাও কোনো দিন। তাহলে আমরা এই এত বছরে যেটা বললেন আমাদের যে নিরাপত্তার সক্ষমতা সেটি না বাড়ানোর পিছনে দুর্বলতা কি ছিল? দুর্বলতাটা মূলত বলতে পারেন এটা রাজনৈতিকভাবে পুরো জাতিকে এক ধরনের প্রতারণার মধ্যে ফেলে দেওয়া আছে, ফাঁদে ফেলে দেওয়া আছে, ধোঁকাবাজি বলতে পারেন আর কি। স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি আসছে সবাই তাদের ক্ষমতার মসনদের ব্যাপারেই বেশি মশগুল ছিল এবং যারা ক্ষমতায় গেছে জাতীয় নিরাপত্তা কী হবে, দেখুন আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা আছে, রাইট, এনসিএসএ, ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি অ্যাফেয়ার্স। এটা কখনোই রুটিন বসে না, এটা 3 মাস পর পর বসা উচিত। হ্যাঁ, এটা বসে কখন, যখন বিডিআর বিদ্রোহ হয়, এটা বসে কখন, যখন সরকারের পতন হয়, যে লাস্ট যে হলো। সো এটা তো কোনো হইতে পারে না, কোনো অ্যাসেসমেন্ট নাই ভাই। আমি একদম নিরাপত্তা সিকিউরিটি স্টাডিজ স্টুডেন্ট হিসেবে বলতে পারি এই জায়গাগুলিতে অনেক কাজ করার আছে, আমরা এটা একেবারে ঘুমিয়ে আছি। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আসলে ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বযুদ্ধের সংখ্যার পাশাপাশি বাংলাদেশের যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। বিশ্বযুদ্ধের দামামা যাতে না বাজে সেটি কিন্তু আমাদের প্রত্যাশা। আমরা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় মানুষ। আমরা মনে করি যে ইরান ইসরায়েল যে সংঘাত, সে সংঘাতের একটা অবসান ঘটুক এবং বিশ্ব শান্তিতে যাতে আর কোনো রকমভাবে, যেটা আমরা ইউক্রেনে দেখেছি, আমরা রাশিয়ার সাথে দেখেছি, সব কিছু মিলিয়ে যে একটা যুদ্ধময় পরিস্থিতি পৃথিবী এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাতে না যায়, আমরা যাতে শান্তির পথে যাই, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।